আমাদের বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়াল লাইনে দুইটা মেধা সম্পন্ন মুসলমান জাতিগোষ্ঠী আছে, একটা হচ্ছে জিঞ্জিরা, একটা বিহার। তো জিঞ্জিরার যে মুসলমান জাতিগোষ্ঠী, মুসলমান যারা আছে, আর বিহারি ওই যে মুসলমানদেরকে যদি আপনার ইন্ডাস্ট্রিয়াল লাইনে কাজে লাগাইতে পারেন, তাহলে বাংলাদেশে আপনার ইন্ডাস্ট্রিয়াল বিপ্লব হয়ে যাবে। এটা আমার পার্সোনাল খেয়াল। মুসলমানদের দুই ধরনের সংকট, একটা হচ্ছে আভ্যন্তরীণ সংকট, একটা হচ্ছে এক্সটার্নাল ক্রাইসিস, ইন্টারনাল ক্রাইসিস। ইন্টারনাল ক্রাইসিসের মধ্যে সবচেয়ে বড় ক্রাইসিস যেটা আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে, একটা হলো রোহিঙ্গা বিহারি ক্রাইসিস, এটা উর্দুভাষী মহাজির ক্রাইসিস। আর এক্সটার্নাল ক্রাইসিস হলো রোহিঙ্গা ক্রাইসিস, এটা অমুসলমানদের সাথে একটা ক্রাইসিস। আর বিহারি অথবা বর্তমান যে উর্দুভাষী মুহাজির, এটা আমাদের ইন্টারনাল ক্রাইসিস। ইন্টারনাল ক্রাইসিসের ক্ষেত্রে আমার এবং আমাদের খেয়াল হলো যে এটা বিহারিদের জন্য যেই সমস্ত জমি পাকিস্তান আমলে একর করা হয়েছে, অধিগ্রহণ করা হয়েছে, ওইগুলিতে তাদেরকে পুনর্বাসন করা হয়। প্যান ইসলামিক মুভমেন্ট একটা প্যারাপলিটিক্যাল সংগঠন, এবং এই সংগঠনের কনসেপ্ট হলো আল মুসলিম ও আকুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। এবং হাদিসে বর্ণিত আছে যে মুসলমানরা একটা বডির মতো, শরীরের মতো, যদি কোনো একটা অঙ্গ ব্যথা করে সমস্ত শরীরই ব্যথা করে, সমস্ত শরীরে এফেক্ট ছড়ায়। এই হিসাবে পৃথিবীর কোনো প্রান্তে যদি মুসলমানরা নির্যাতিত নিষ্পৃষিত হয়, প্রত্যেক মুসলমানের অন্তরে এটা বাজে। তো প্যান ইসলামিক এই প্যারাপলিটিক্যাল সংগঠন হিসেবে এটার প্রথম কাজ হলো গবেষণা করা এবং কিভাবে বর্তমান মুসলমানদেরকে উদ্ধার করা যায় এই সম্পর্কে দিক নির্দেশন করা। আমরা আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন মুসলিম দেশগুলি স্বাধীন হওয়া শুরু করল, তখন থেকেই শুরু হলো আপনার মুসলমানদের রাষ্ট্র পরিচালনার কনসেপ্টটা কী হয়। এরাই যদি আর কিছু আগে যাই, 1924 সালের পরে যখন খেলাফত পতন হল 24 সালের মার্চ মাসে, তখন আপনার সমস্ত পৃথিবীর মুসলমানরা একটা অন্ধকার চিন্তা আর অন্ধকার জগতে নিবেদিত হয়। এখন কি করা? ইসলামিক আইডিওলজির বেইজে 1924 সাল থেকে নিয়ে 1947 সাল পর্যন্ত পৃথিবীতে কোনো রাষ্ট্র ছিল না। 1947 সালে প্রথম মুসলিম রাষ্ট্র খেলাফত পতনের পর, যেটা ইন দ্য নেম অফ ইসলাম, ইন দ্য নেম অফ মুসলিম, পৃথিবীর বুকে আবির্ভূত হয়। কিন্তু এই পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এই পর্যন্ত পৃথিবীর মুসলমানরা পাশ্চাত্যের যে রাষ্ট্রীয় কনসেপ্ট, এই কনসেপ্টের বাহিরে আসতে পারেনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমরা নিউ কলোনিয়াল সিস্টেম দেখি, যেটা বলা হয় নিউ ওয়ার্ল্ড অর্ডার। নিউ ওয়ার্ল্ড অর্ডারের বেশ কিছু দিক আছে, একটা প্রশাসনিক দিক, অর্থনৈতিক দিক, সামাজিক দিক, সাংস্কৃতিক দিক। মুসলমানরা নামে মাত্র স্বাধীন হলেও সারা পৃথিবীর 61-এর মতো মুসলিম দেশ আছে, কিন্তু এরা নামে মাত্র স্বাধীন, কার্যত তারা নিউ কলোনিয়াল অর্ডারের ভিতরে পড়ে আছে। কারণ বিচার ব্যবস্থা বলেন, অর্থ ব্যবস্থা বলেন, সাংস্কৃতিক ব্যবস্থা বলেন, যেই সিস্টেমে যান, এই টোটাল সিস্টেমরা কিন্তু পাশ্চাত্যের অনুকরণে হচ্ছে, অন ইসলামিক কালচারের ভিত্তিতে হচ্ছে। তো প্যান ইসলামিক মুভমেন্টের মূল উদ্দেশ্য হলো খিলাফত আলা মানাহিজুন নবুওয়াহ, খিলাফত প্রতিষ্ঠা করা, এবং খিলাফতের আদলে, কুরআন এবং সুন্নাহর আদলে মুসলমানদের রাষ্ট্রীয় কাঠামো, বিচার ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, শাসন ব্যবস্থা, এগুলিকে নিয়ে গবেষণা করা। বাংলাদেশের মতো জায়গায় থেকে মানে এই যে খিলাফত প্রতিষ্ঠার যে চিন্তাটা আপনারা করছেন, এটা কি আসলে বাংলাদেশের মতো জায়গায় মানে কতটা মানুষের সাথে আপনারা খাপ খাওয়াতে পারছেন? দেখেন, খিলাফত প্রতিষ্ঠার জায়গায় তো বাংলাদেশে, কারণ এই 1924 সালের পরে পৃথিবীর কোনো মুসলিম অধ্যুষিত এলাকাতে এই
ইসলামিক সভ্যতা বা মুসলিম জাতিসত্তার ভিত্তিতে জনমত গড়ে ওঠেনি। এই বাঙালিরাই প্রথম, এই বাঙালি মুসলমানরা যারা আজকের বাংলাদেশের মুসলমানরাই প্রথম ইসলামী ঐক্যের ভিত্তিতে পাকিস্তান করছে। এক্ষেত্রে বাঙালিদের মনে আপনার খিলাফত বা ইসলামী সভ্যতার একটা শিকড় গড়ে আছে। আপনি অন্যান্য এই মুসলিম কান্ট্রির মুসলমান অপেক্ষা বাঙালি মুসলমানরা কোরআন এবং সুন্নাহকে ধারণ করার বেশি উপযোগী, কিন্তু আসলে গাইডলাইন পাচ্ছে না, যোগ্য নেতৃত্ব পাচ্ছে না। এই জন্য বাঙালি মুসলমানরা, আমরা বাংলাদেশি মুসলমানরা এই খিলাফত প্রতিষ্ঠা বলেন, কোরআন সুন্নাহর আইন বলেন, নেজামে আলাহি বলেন, এগুলি আপনার হচ্ছে না। ধরেন, হ্যাঁ বলুন। মানে আমাদের মানে এখানকার যে মুসলমানরা আছে, এই মুসলমানদের মন মানসিকতা আপনি বলতে চাচ্ছেন যে খেলাফতের যে অনুসারী বা ওই টাইপের মনে করছেন আর কি, নাকি? হ্যাঁ, ইসলামকে তারা অন্যান্য এই মুসলিম দেশের মুসলমান অপেক্ষা বেশি ধারণ করে ইসলামকে। আপনি যখন দেখবেন সারা পৃথিবীতে মুসলমানরা মজলুম, তখন বাংলাদেশের মসজিদে মসজিদে কিন্তু মিছিল বেড়ে। আর বাংলাদেশের মুসলমানরা মজলুম হইলে পৃথিবীর আমার মনে পড়ে না কোনো জায়গায় মিছিল বেড়ে। কাজেই ইসলাম বাংলাদেশের গভীরে প্রতিত, যে গভীরে না হইতো তো এই চতুর্দিক দিয়া অমুসলিম কান্ট্রি, মুশরিক কান্ট্রি, এদের মধ্যে এই দেশটা হতো না। পৃথিবীতে প্রত্যেকটা মুসলিম দেশ একটার সাথে একটা লাগোয়া, কিন্তু বাংলাদেশই একমাত্র মুসলিম দেশ যেটার সাথে কোনো মুসলিম দেশ নাই। কাজে বোঝা গেল এখানে ইসলাম খুব গভীরে, ইসলামের শিকড় খুব গভীরে। কাজে ইসলাম বা খেলাফত বা আল্লাহর আইন, নেজামে আলাহি যাই বলেন, কুরআন সুন্নাহর আইন, এটার জন্য উপযুক্ত জায়গা হলো বাংলাদেশে। ভারতের মানে অনেক মুসলিম জনগোষ্ঠী আছে, তাদের ব্যাপারে আপনাদের মানে মতবাদ কি বা তাদের ব্যাপারে আপনাদের চিন্তা ভাবনা কি? আমরা তো আসলে প্যারাপলিটিক্যাল, এখানে তাদের ব্যাপারে চিন্তা ভাবনা হলো যে সব জায়গায় থেকে ইসলামকে ধারণ করা যায়। পৃথিবীর যে প্রান্তে থাকেন সব জায়গা থেকে ইসলামকে ধারণ করার পরিবেশ পরিস্থিতি আছে, সব জায়গাতে আছে। তারা তাদের রাষ্ট্রীয় আইন মেনে যতটুকু পারুক ইসলামের সেবা করুক। যেমন একটা মুসলিম রাষ্ট্রে থাকলেই যে আপনি ইসলামের সেবা করতে পারবেন এমন না, অমুসলিম রাষ্ট্রে থেকেও ইসলামের সেবা করা যায়। যেমন ভারতের মুসলমানরা যদি দাওয়াত ইলা তাওহীদ, আল্লাহর একত্ববাদের দিকে দাওয়াত প্রচার করে, সেখানে মুসলমান আস্তে আস্তে হইল। এরপরে ভারতের মুসলমানরা যদি সামাজিক কার্যক্রমে নামে, তবু মুসলমানদের প্রভাব বাড়বে। এটা তো ইসলামের কাছেই তাওহীদের দাওয়াত দেওয়া বা সুদমুক্ত অর্থনীতির দিকে যদি তারা একটু আহ্বান করে, তারা যদি সুদমুক্ত অর্থনীতি প্রতিষ্ঠা করতে চায়, ভারতের রাষ্ট্রীয় আইন তো ওপেন, সেখানে আপনি সুদের দিকে যেতে পারবেন, আপনি চাইলে ইসলামের দিকে যেতে পারবেন। ভারতের রাষ্ট্রীয় অনুব্যাপী তৈরি করা, কাজে সেখানে আপনি সুদমুক্ত অর্থনীতি চালু করতে পারবেন, সীমিত আকারে অথবা মাঝারি আকারে। রাষ্ট্রীয় পর্যায়ে হয়তো বা আপনি কায়েম করতে পারবেন না, কিন্তু সামাজিকভাবে কিছুটা পারবেন আপনি। আচ্ছা, এরপরে যদি আমরা প্রশ্ন করি যে একবার মাঝামাঝি অবস্থা আমি বলি যে 2024-এর 5 আগস্টের আগের যে প্রেক্ষাপট এবং পরের যে প্রেক্ষাপট, এক্ষেত্রে আপনাদের সাংগঠনিক কার্যক্রমে কি কোনো পরিবর্তন এসেছে? না, সাংগঠনিক কার্যক্রমে যেহেতু এটা পলিটিক্যাল কোনো মানে সংগঠন না, আপনাদের কাজের ক্ষেত্রে কোনো আগে ফ্লেক্সিবিলিটি ছিল অথবা ছিল না, বা এখন কেমন অবস্থা? যদি সাধারণত আগে তো আমরা পরাধীন ছিলাম, 24-এর মানে অগাস্টের আগে ধরতে গেলে আপনার কাগজে কলমে স্বাধীন, কিন্তু ডিফেক্টু আমরা পরাধীন ছিলাম, ডিজুর আমরা স্বাধীন ছিলাম। এখানে আপনার ওই সাংগঠনিক কার্যক্রম ডিজুর চলছিল, ডিফেক্টু ভাবে একটু হুচট খেয়েছিল। কারণ অনেক দেখা গেল যে মুসলমান যারা হয়েছে তারা মানে সাহস করে এখানে আসে নাই, বা অনেক আমি নিজেও এই অনেক ফেস করছি যে অনেক সরকারি বা বেসরকারি চাকরিজীবী করছে, অনেক মুসলমান হয়েছে, তারা সাহস করে অনেক কিছু করতে পারে নাই, আমরা বলতে পারি নাই, সেখানে তো একটু বাধা, গত পিরিয়ডে একটু বাধা আমরা সম্মুখীন হয়েছি।
এখন যেহেতু মুসলিম বা বিশ্ব মুসলিম এবং খেলাফতের যে বিষয়টা উল্লেখ করেছেন, এখানে পাকিস্তানি যে মুসলিম যারা আছেন তাদের আসলে কতটা প্রভাব পড়ে বাংলাদেশের ক্ষেত্রে বা পাকিস্তানের? দেখেন, ইসলাম তো আর পাকিস্তানকে দিয়ে আপনার মানে বিশ্লেষণ করলে হবে না। ইসলাম তো মদিনার ইসলাম দিয়ে বিশ্লেষণ করতে হবে। পাকিস্তানের ইসলাম, বাংলাদেশের ইসলাম, মিশরের ইসলাম, সৌদির ইসলাম, এইভাবে কোনো ডিফারেন্ট করার কোনো সুযোগ নাই। কোরআন এবং সুন্নাহ আছে, সেখানে ওইখান থেকে আপনি নিতে হবে। আজকে ধরে নেন পাকিস্তান একটা মুসলিম শক্তি, এটা অস্বীকার করার উপায় নেই, কিন্তু এই তাদেরও তো কিছু আছে, ইসলাম থেকে ডিরিল আছে না? তারাও তো স্ট্রিক্টলি ইসলাম ফলো করে না, কিন্তু এই জন্য সবাইকে কোরআন এবং সুন্নাহ এবং মদিনার ইসলামের দিকে যেতে হবে। পাকিস্তান নিঃসন্দেহে মুসলমানদের একটা শক্তি, মুসলমানদের মাথার মুকুট বলতে হয় এখন সমস্ত পৃথিবীতে। মুসলমানদের মাথার মুকুট এই জন্য যে মুসলমানদের আপদে বিপদে পাকিস্তান সবসময় মুসলমানদের পাশে থাকে। কিন্তু ইসলাম জিনিস, যখন ইসলামের প্রশ্ন আসবেন তখন আপনি মদিনার ইসলাম নিতে হবে। লিডারশিপের প্রশ্নে আসলে পাকিস্তানে এখন লিডারশিপ, তুর্কি লিডারশিপ আছে, তাদেরকে দিতে হবে। লিডারশিপের প্রশ্ন আসলে, ইসলামের প্রশ্নে আসলে আপনি মদিনার ইসলাম কোরআন সুন্নাহ থেকে নিতে হবে। আপনারা তো অনেকের সাথে কথা বলেছেন, তো এই ক্ষেত্রে আমার একটা প্রশ্ন খুব জানার ইচ্ছা যে পাকিস্তানের যারা মুসলমান আছে, আমাদের দেশে অনেক মুসলমান আছে বা ভারতের মুসলিম আছে, আপনি যেহেতু ওই কমিউনিটিগুলো নিয়ে কাজ করেন, তো এই ক্ষেত্রে একটা বিষয় বলেন তো যে ওখানকার মুসলিমরা আমাদের এখানকার যারা মুসলিম আছে তাদের ভিতর কোনো পার্থক্য বা তাদের চিন্তা চেতনায় করতে কোনো পার্থক্য আছে কিনা? ইসলামিক কনটেক্সটে গেলে কোনো পার্থক্য নেই। ওনারা আমাদেরকে ভাই মনে করে, আমরাও পাকিস্তানি যারা আছে মুসলমান তাদেরকে ভাই মনে করি। ভারতের যে মুসলমানরা আছে তাদেরকে ভাই মনে করি। যে ভারতের মুসলমানরা সৎ ভাই, পাকিস্তানি মুসলমান আপন ভাই, এমন না। সবাই আমরা ভাই, আকিদাতান ভাই। বা মালয়েশিয়ার মুসলমানরা ফুফাতো ভাই, এ ধরনের কোনো সুযোগ নেই ইসলামে, সবাই আমরা ভাই। যেহেতু মুক্তিযুদ্ধের একটা প্রসঙ্গ আছে, একটা কনফ্লিক্টের জায়গা আছে, তো ওই জায়গা থেকে কি আমাদের মানে তাদের সাথে তো আপনি অনেকের সাথে কথা বলেছেন নিশ্চয়ই, বা কোনো না কোনোভাবে আপনারা করেছেন, কমিউনিটি বেসড কাজ করেছেন, তো এই ক্ষেত্রে মানে তাদের আমাদের প্রতি কোনো বিরূপ মন্তব্য আছে? দেখেন, 71 হল পলিটিক্যাল ম্যাটার্স। এ ব্যাপারে আমি কোনো মানে প্যারাপলিটিক্যাল সংগঠন থেকে পলিটিক্যাল ম্যাটার্সে আমি আলাপ করব। আমি আলাপ করব ইন জেনারেল ইসলামের বেইজে, মুসলিম জাতিসত্তার বেইজে। তবে 71 হলো মুসলমানদের মধ্যে একটা ভ্রাতৃঘাতী যুদ্ধ, একটা আপনার দুঃখজনক অধ্যায়, সবাই স্বীকার করবে। যেহেতু আমরা কোরআন এবং সুন্নাহ ও মুসলমানদের ঐক্যে বিশ্বাসী, আমাদের মূল লক্ষ্য হলো যে মুসলমানদের এই যে হারানো সম্পদ, এগুলিকে তল্লাশি মানে অনুসন্ধান করা, এবং এই সভা, সেমিনার, সিম্পোজিয়ামের মাধ্যমে প্যান ইসলামের আইডিওলজিকে সরিয়ে দেওয়া। এবং প্যান ইসলামের যেমন আল্লামা ইকবাল, আমি গত কয়েকদিন আগে আল্লামা ইকবাল ছিল প্যান ইসলামের একজন প্রবক্তা, ওনার উপরে সভা সিম্পোজিয়াম করলাম। আল্লামা ইকবালের ব্যতীত যে বাংলাদেশে তো কোনো উলামায়ে কেরাম ওয়াজই করতে পারে না তার শের ব্যতীত। ওইভাবে আপনার বিভিন্ন এই মনীষীদের বই ছাপানো, তাদের বক্তব্যগুলো জনমূলনা, এইগুলো আমাদের পরবর্তী কার্যক্রম।